জ্বালানি খাতের অস্থিরতায় সক্রিয় একটি চক্র প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশমুখী হতে হবে না। ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে, ভারতে হাসিনা তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। আগে চেয়ে দেশে ঘুষ দুর্নীতি বেড়েছে, ডাক্তার শফিক। জুলাই জাদুঘরে আবু সাইদের ছবি না থাকায় নাহিদের ক্ষোভ। 111-এ তারেক রহমানকেও আয়না ঘরে নির্যাতন করা হয়, চিফ প্রসিকিউটর। বিচার হবে অপরাধীদের। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে ফ্যাসিস্ট সরকার যে জ্বালানি নীতি নিয়েছিল তার খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। আর এই সংকট থেকে বের হতে কার্যকর পরিকল্পনা নিয়েছে সরকার। সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী চিকিৎসক সমাবেশে একথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশমুখী হতে হবে না বলেও জানান সরকার প্রধান। খান আলামিনের রিপোর্ট। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত চিকিৎসক সমাবেশে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। বক্তব্য রাখেন বিএনপি ও ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দ। কথা বলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাজীবীদের রাজনীতি করার অধিকারের প্রতি নিজের অবস্থান ব্যক্ত করে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতের মতো জ্বালানি খাতকেও ফ্যাসিস্ট সরকার ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। সামগ্রিকভাবে জ্বালানি খাতে অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন সাধারণ মানুষ চিকিৎসার জন্য আর বিদেশমুখী না হয়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থান ও বিভিন্ন সময় দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা।
দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২৪শে গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরি নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও দেশকে বাস্তবতার নিরিখে এগিয়ে নিতে হবে। জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকার কথা জানান সরকার প্রধান। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ২ যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি সিএনজি অটোরিকশা ও ২টি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকার খোঁজ খবর নেন। দিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশ বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা অন্য কোনো দেশে যাবেন কেন? তিনি তো নিজের আসল দেশেই ফিরে গেছেন। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশেষ এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাদাদল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আলোচনায় উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকার কথা। যে দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন অবস্থাতে আমরা যখনই নামতাম আমাদের উপরে সেই তারা নোট করত। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে, কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে। তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী মিন্টু রোডে নিজ বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। অপর এক অনুষ্ঠানে জামায়াত আমির উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে ওলামাদের প্রতি আহ্বান জানান। সেলিম মালিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতেরা। এ সময় জামায়াতে ইসলামীর আমির বলেন, ক্ষমতায় গিয়েই বদলে গেছে বিএনপি। এই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, ভোটার পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো ২৬ সালের নির্বাচনও নাই। শেখ হাসিনার আমলের চেয়েও দেশে দুর্নীতি ও দলীয়করণ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না।
কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলল, এতগুলা মানুষ পঙ্গু হলো? পরে কাকরাইলের আইডিইবি ভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তেজনা এড়াতে বক্তব্যে উস্কানি পরিহার করতে হবে। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। কিন্তু উদ্ধত্ত, অহংকার এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। সমাজে হক কথা বলতে গিয়ে কাউকে পরিহাস না করার পরামর্শ দেন জামাত আমির। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের আপোষকামী মনোভাবের কারণে ফাঁসি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের সংবাদ সম্মেলনের সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জুলাই স্মৃতি জাদুঘরে শহীদ আবু সাইদের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সকাল ৯টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যায় দলটির প্রতিনিধি দল। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ও শেখ হাসিনার বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন। প্রায় ঘণ্টা দুয়েক পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে। কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে, এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন কোনো রাজনৈতিক দলের জাদুঘরে পরিণত না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় হুইপ। গত ১৬ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের পেছনে ভারতের নীলনকশা থাকলেও জুলাই জাদুঘরে এ ধরনের কোনো কিছুর নিদর্শন না থাকায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। গত ১৬ বছর যেই ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে সেই ইতিহাসটা আসলে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো না। ভারতের সাথে আপোষের নয়, সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ১/১১ পর আয়নাঘর হিসেবে পরিচিত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভিন্ন মতে ব্যক্তিদের ধরে এনে এই টর্চার সেলে বছরের পর অমানবিক নির্যাতন করা হতো। জানান, এসবের সঙ্গে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। শাহাদাত অভ্রের রিপোর্ট। আয়নাঘর একটি প্রতীকী শব্দ হলেও এর মধ্যে লুকিয়ে আছে বন্দীদের ভয়াবহ নির্যাতনের বিষাদের গল্প। সাধারণ একজন মানুষ যতটুকু জায়গায় বসবাস করার উপযোগী, আয়নাঘর তার সম্পূর্ণ বিপরীত। অন্ধকার খুপড়ি ঘরে দাঁড়ানো যায় না, শোয়া যায় না, নড়াচড়া করা যায় না, এমন বন্দিশালায় বছরের পর বছর বহু মানুষকে রাখা হয়েছিল। শেখ হাসিনার আমলে যারা বন্দী থেকেছেন তাদের প্রত্যেকের গল্পই চরম নিষ্ঠুর। কেউ গোপন বন্দিশালায় দিয়েছেন প্রাণ, কেউ শত নির্যাতন সহ্য করে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা।
পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর বলেন, এখানেই 1-11 সময়ে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1-11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ অসংখ্য মানুষকে সেখানে বন্দী রাখা হয়েছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়, কেউ যাতে এইভাবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অহেতুক হয়রানির শিকার না হয়, কেউ যেন এই বন্দিশালায় দিনের পর দিন, মাসের পর মাস যাতে কেউ হয়রানির শিকার না হয়। এর আগে 1 আগস্ট র্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সেখানে 29টি খুপড়ি ঘরের অস্তিত্ব পাওয়া যায়। আর ডিজিএফআই এর আয়নাঘরে 26টি সেলের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শাহাদাত আফরো, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে কক্সবাজারে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে 2টি জনসভায় অংশগ্রহণ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রোববার সকাল 10:30টায় কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় পৌঁছাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য, তারেক রহমান চট্টগ্রামে আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। আমাদের সকল নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এনারাও খুব উচ্ছ্বসিত। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার এই সফরকে সামনে রেখে স্বাগত মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা। একই সাথে প্রধানমন্ত্রীর আগমনের খবরে উদ্বেলিত এলাকাবাসী। আমাদের ফটিকছড়িবাসীর প্রত্যাশা যে আমাদের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে আমাদের রাস্তাঘাট আর শিক্ষা, আর বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কাছে চাইবো মাদক মুক্ত পরিবেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা। ফটিকছড়ির সংক্ষিপ্ত কর্মসূচি শেষে হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে। এদিন বিকাল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, গ্রহণ করে নেওয়ার জন্য, ওনার সকল কার্যক্রম সফলভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা কিন্তু সেই জিনিসটা করছি। প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। তো আমাদের বস্তু তো অনেক লাগবে যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। আর রোববার দিনব্যাপী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।
ইতালির রাজধানী রোমে ফিউমিচিনো বিমানবন্দরে ২৫ ঘন্টার বেশি সময় আটকে আছেন নারী শিশুসহ ঢাকাগামী বিমানের ২৫০ শতাধিক বাংলাদেশি যাত্রী। এর মধ্যে বিমান কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারী ১৭০ যাত্রীর খাবার এবং হোটেলের ব্যবস্থা করেনি বলে অভিযোগ উঠেছে। তবে ঢাকা থেকে প্রকৌশলী গিয়ে যান্ত্রিক ত্রুটি সারার পর রাতেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে পারে বলে আশাবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পেরিয়ে গেছে ২৫ ঘন্টার বেশি সময়। যান্ত্রিক ত্রুটিতে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে খেয়ে না খেয়ে ফ্লোরে শুয়ে বসে কাটছে সময়। শিশুদের অবস্থা আরও নাজুক। শিশু খাদ্যের অভাব, ডায়াপার সহ নানা সংকটে নাজেহাল বাংলাদেশি যাত্রীরা। আমার বাচ্চা ৪ মাস বয়স, তাকে আমি এখন পর্যন্ত গত ৩২ ঘন্টা সময়ে একটা বারের জন্য শোয়াইতে পারিনি। ডায়াপার ছিল না, তার অন্যান্য যে অ্যাক্সেসরিজ প্রয়োজন কিছুই ছিল না। আমি রীতিমতো কান্নাকাটি করে এখানে যে এয়ারপোর্টের অথরিটিস তাদের কাছ থেকে আমি এটা আদায় করেছি। মনে হলো যেন আমরা রোহিঙ্গা, এখান থেকে ওখান থেকে সেখানে, যে এখানে বসা যাবে না, ওখানে থাকা যাবে না, চেয়ারে বসে বসে ঘুমানো কি সম্ভব, রাত পার করা। আমাদের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি। ৯ ঘন্টা ধরে বিজি 306 বিমানে রুদ্ধশ্বাস সময় কাটিয়ে ইতালির বিমানবন্দরে নামার অনুমতি মেলে তাদের। কয়েকজন যাত্রীর হোটেলের ব্যবস্থা করা গেলেও বাকি ১৭০ জনের সময় কাটছে নানা দুর্ভোগ ও উৎকণ্ঠা নিয়ে। তবে বিমান কর্তৃপক্ষের কোনো সদুত্তর নেই বলে দাবি যাত্রীদের। তারা আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। সবাই আমরা অনেক অসুস্থ হয়ে পড়ছি এবং আমাদেরকে তারা ঠিকমতো খাবারটা পর্যন্ত দিচ্ছে না। আমাদের দেশের বিমান হয়ে, আমাদের দেশের মানুষ হয়ে আমরা আমাদের দেশের সরকারের কাছে আমরা কোনো সহযোগিতাই পেলাম না। টরন্টো থেকে ঢাকাগামী বিমানটি কারিগরি ত্রুটির কথা বলে শুক্রবার সন্ধ্যা ৭টায় ইতালিতে অবতরণ করে। এরপর কোনো ধরনের উন্নতি ছাড়াই বিমানের ভেতরেই কেটে যায় ৯ ঘন্টা। বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার বলেন, ইউরোপ বা কানাডার পাসপোর্ট না থাকায় অনেক যাত্রীকে হোটেল সুবিধা দিতে পারেননি তারা। খাবার ছাড়া কি ওনারা ওখানে বাঁচতে পারবে? খাবার দাবার, ওষুধ টষুধ যা যা দরকার হচ্ছে সবকিছু দেওয়া হচ্ছে। যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে হচ্ছে গিয়ে হোটেলে রাখা হচ্ছে, আর যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে হোটেলে রাখার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতালি ইমিগ্রেশন অ্যালাউ করে নাই। বিভিন্ন দেশে আবার অনেক সময় এয়ারপোর্টের ভিতরেও হোটেল থাকে, কিন্তু রোমে ওখানে নাই। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ মধ্যরাতে বিমানের যান্ত্রিক ত্রুটি বা কারিগরি ত্রুটি সারানো গেলে এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা ঢাকা সরাসরি ফ্লাইট চালু করলো আজ। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ওয়াটার স্যালুটের মাধ্যমে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইটটিকে ঢাকায় স্বাগত জানানো হয়। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ প্রমুখ। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য ও অবকাশ উভয় ক্ষেত্রে দুই দেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে যাচ্ছে দেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অংশ নেওয়ার আগে প্রথমবারের মতো অনুশীলন করেছে দলটি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজ। গ্রুপ এতে বাংলাদেশের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাবা এফএ এবং গুয়ামে রোভার্স এফসি। প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চে অংশ নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি নতুন ইতিহাস গড়তে চায় রাজশাহী স্টার্স এফসি। দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে কাজ করছে দলটি। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জ্বালানি খাতের অস্থিরতায় সক্রিয় একটি চক্র। প্রধানমন্ত্রী, উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশমুখী হতে হবে না। ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে, ভারতে হাসিনা তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী।
আগের চেয়ে ঘুষ দুর্নীতি বেড়েছে ডাক্তার শফিক। জুলাই জাদুঘরের সীমান্ত হত্যার চিহ্ন সরানোর অভিযোগ নাহিদের। 111-এর তারেক রহমানকেও আয়না ঘরে নির্যাতন করা হয়, চিফ প্রসিকিউটর। বিচার হবে অপরাধীদের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।